একটা কথা কইলাম আর কি, আসলে যত চাঁদাবাজি টাদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন, বেশি করবেন, কোন জায়গায় করবেন, কোথায় করবেন না, এগুলি ঠিক করেন। অনেকেই গণতন্ত্র মানে বোঝে যে আওয়ামী লীগ যেগুলি করতো, মানে এটা এই অনেকের সাথে আমিও আসি, অনেকেই গণতন্ত্র মানে বোঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো, গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না, সেগুলি করবো হচ্ছে আমি। সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান। দেখছেন না আওয়ামী লীগের নেতাগুলো মাটির উপর দপদপায় হাঁটতো, এখন ইন্দুরের মতো পালায় রয়েছে না? ওইরকম করলে আপনাদেরও এই দশা হবে। এবার একটু কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মন্ডলী, অনেক তো সংস্কার করলেন, এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পগার পার হয়েছে, 3 মাস কই লুকাইছিল কেউ জানতেন না, কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম, হা হা। কবিতা মনে আছে ওই যে বাবুরাম সাপুরে, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢুসটাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সব জ্যান্ত গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। বাহ, বেশ বেশ বেশ। অর্থ উপদেষ্টারে বলি আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে, সেই অপকর্মগুলি কথা কই আর কতদিন কইবেন যে এই অপকর্ম হয়েছে অপকর্ম হয়েছে? 4 মাস হয়ে গেছে গো স্যার, একটু এবার করেন। বা এই যে অপকর্মগুলি করা হয়েছে, ব্যাংকের খেলাপি ঋণের টাকাগুলি যে নেওয়া হয়েছে সেগুলিকে আমরা ফেরত পাবো, ভবিষ্যতে যেন এরকম না হয় তার জন্য কি ব্যবস্থা করতেছেন আপনারা? বাংলাদেশে মানুষ যখন 50,000 টাকা ঋণ নিতে যায়, তার জন্য জমি জমা, পুকুর, ঘটি, বাটি, লোটা, গামলা সব বন্ধ দিতে হয়। 50,000 কোটি টাকা ঋণের বিষয় এরকম কিছু কি আসে? মানে ঋণ না দিচ্ছে যে তারা, ঋণ যে তারা নিছে, বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে এগুলির বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা। এই যে ঋণ খেলাপি একটা ভালো জিনিস, এটা করলে কোনো অসুবিধা নাই। আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপি হইতে দেখবো না, এটা আমি কেমনে বুঝবো? কেন এই হত্যা মামলা দেওয়াটা খারাপ? তাদের কেস যখন কোর্টে উঠবে তখন তারা আরামে খালাস পেয়ে যাবে। বরং একটু কষ্ট করেন, এইসব ঋণ খেলাপিদের ব্যাপারে একটু কষ্ট করেন, খোঁজ করেন কি করেছে তারা, তাদের স্পেসিফিক অপরাধেই মামলা দেন। ব্যবসায়ীর সাথে কথা বলছেন, এই যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা, আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, বাজারটারে দেখেন তো, হঠাৎ করে কেউ কৃত্রিমভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে কিনা, কাউকে জিম্মি করতেছে কিনা, এগুলি খোঁজ নেন। আর ছোট ছোট উপদেষ্টা আছেন, মানে যে শিশু উপদেষ্টা, ছোট উপদেষ্টা যারা আছেন তা, এবং উপদেষ্টা প্লাস যারা আছেন, উপদেষ্টা প্লাসও আছেন কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস, সেই উপদেষ্টা প্লাস সাহেবরা এই আলতু ফালতু বিতর্ক উস্কায় দেওয়া, এই দেশ ওই দেশ, এইটা দখল হবে ওইটা দখল হবে, এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব, এগুলি কথা বাদ দেন, মনোযোগ দিয়ে কাজ করেন। যেগুলি উপদেষ্টা প্লাস আছেন যেহেতু সরকারের নাই, সেগুলি ভালো করে রাজনীতি করেন, রাজনীতি করে কি করবেন এটা মানুষের গিয়ে বলেন গিয়া। আশা করি আগামী পর্বে জাতীয় নাগরিক কেন এত রিয়েক্ট করতে লাগে। আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদি ভাই একটা পোস্ট দিলেন, তিনি বাংলাদেশের বিজয় এতই খুশি হয়েছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন, মানে আমারাইজ করে নিতে চাইতেছেন। সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরো বেড়াছাড়া লেগে গেল, একজন তীব্র প্রতিবাদ চালাইলেন, আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন। ভাই, যে পোস্ট করে আবার মুছা ফেলতে হয় সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন। একই বিষয় দেখা গেল শিল্পকলা একাডেমি কর্মকাণ্ডে, বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসবে, আবার অ্যাবাউট টার্ন, বিজয় উৎসব হয়ে গেল ডিসেম্বর উৎসব, আবার অ্যাবাউট টার্ন। কিসের ভয়ে আপনারা এরকম পেন্ডুলামের মতো এরকম দুলতে থাকেন? আপনাদের ইনকনফিডেন্সও দেখা যায়, তাতে আপনাদের উপর আমাদের ভরসা করতে ভয় হয়। উইনি দ্য পু এই বিষয়ে আমার মানে উইনি দ্য পুরে কিন্তু আমার বিরাট ফিলোসফার মনে হয়, মানে আফটার টম এন্ড জেরি উইনি দ্য পু হচ্ছে আমার কাছে একটা বড় ফিলোসফার। সে বলতেছে ডুইং নাথিং অফেন লিডস টু দ্য ভেরি বেস্ট অফ সামথিং। নেন ইংরেজিতে বললাম, এই ভাষায় বললে তো আবার কথার দাম বেড়ে যায়। আপনি দেখবেন আমরা যখন মানে কোনো কথার একটা জোর দিতে চাই তখন এর মধ্যে একটা ইংরেজি বলি, মানে ধরেন কাউরে করছে বেরিয়ে যাও কই আমাকে পোষায় না, আমাদের কইতে হয় গেট আউট। এই যে বেরিয়ে যাওয়ার অর্থ চাই বুঝতেছে না, গেট আউট কইলে সেটার মধ্যে এটা বুঝবে। বাদে আসি নির্বাচন প্রসঙ্গে। শেষ পর্যন্ত ডক্টর ইউনূস নির্বাচনে একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন 2025-এর শেষে বা 2026-এর শুরুতে নির্বাচন হবে। এইবার নিশ্চয়ই বাংলাদেশের পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হইতে পারবেন। এখন একটু দম নেন, মানুষের কাছে যান, তাদের দাবি তাদের এক্সপেকটেশনগুলি শুনেন, তাদেরকে প্রতিশ্রুতি দেন, ওয়াদা করেন, বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না, দায়িত্বে যাবেন এবং শেখ হাসিনার মতো ফেসিবাদী হয়ে উঠবেন না। অন্তত এখন তো বুঝতে পারলেন ডক্টর ইউনূস সরকার অনন্তকাল থাকতেছেন না। এইবার আপনাদের এই ঘ্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন। এই বাংলাদেশে যত উপানুষ্ঠানিক অর্থনীতি আছে, মানে উপানুষ্ঠানিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষায় যেগুলিকে আসলে চাঁদাবাজির বিভিন্ন খানা আছে, এই যে ইসলামের জন্য এত মানুষের এত স্যাক্রিফাইস, এত কষ্ট শিকার, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করেই তিনিও আর একটা সাংঘাতিক বৈরী পরিবেশে থেকেও মানুষকে ডাক দিয়েছেন ইসলাম ধর্ম বোঝার জন্য, যে তোমরা দেখো আমরা আসলে কিভাবে খাই, কিভাবে থাকি, অন্যদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে তৈরি হয়, মোট কথা কিভাবে জীবনযাপন করি, কিরকম কাপড় পরি, কিরকম ব্যবসা করি, দেখো আসো এগুলি নিয়ে কথা বলি। এই যে পারস্পরিক কথাবার্তা, এই যে দাওয়াত, এইটা অনুবাদ করতে গিয়ে তাবলিগে জামাত সারা পৃথিবীতে ঘুরছে। তারা ঘর বাড়ি, নিজস্ব ব্যবসা বাণিজ্য, চাকরি ফালায় বা কোনো সময় নিজেদের অনেক কাজের সময় আর পরিমাণ অ্যাডজাস্ট করে হলো তারা এই জিনিসগুলি করতেছে। অথচ এই যে সাজপন্থী আর জোবায়েরপন্থী মারামারি, কে ওয়াজ করবে আর কে আখেরি মোনাজাত করবে, এই নিয়ে কারাকারি তাবলিগে জামাতের স্পিডের সাথে এটাতে একেবারেই খাপ খায় না। এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াজ করবে, কে আখেরি মোনাজাত করবে, এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে, আমাদের কি উচিত হয়েছে এই বিভেদের আগুনে আরো তেল ঢালা?
নাকি এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা। আমরা টঙ্গীতে একটা ছোট মাঠ দিছি, শুধু এমন একটা মাঠ, আমি আগেও বলছি যে এটা আসলে ফরজ ইবাদতের জায়গা না, মানে এটা তো মক্কা না, এটা তো কাবা শরীফের লোকজন হজ করতে যাবে, ইসলামের 5টা স্তম্ভের একটা অনেক বড়দের এক ফরজের একটা, তা তো না। যথেষ্ট টাকা থাকলে হজ আদায় করতে হবে বাধ্যতামূলক, তা কিন্তু না। অথচ এই যে গরিব একটা দেশ, এখানে বাতাস দূষিত, যানবাহনের সংকট, জীবনের ঝুঁকি, সেখানে ফরজ ইবাদত না হওয়া সত্ত্বেও মানুষ সমবেত হইতেছে সারা দুনিয়া থেকে আইসা, সেখান থেকে মানুষ ওয়াজ শুনতেছে, আলোচনা শুনতেছে, পরবর্তী দিনে করণীয় শুনতেছে, বর্তমান সময়ের আলাপ শুনতেছে, আমরা কিভাবে চলবো, থাকবো, পড়বো, খাবো, এগুলির নির্দেশনা জানতেছে। এই জায়গাটার মধ্যে আমরা কি এই বিভেদ সৃষ্টি করতে করতে 4 জন মানুষ মাইরা ফেলবো? মারা গেছে কিন্তু 4 জন লোক, 4 জন মানুষ আমরা মাইরা ফেলবো? কি প্রতিষ্ঠা করতে আপনারা তাদেরকে, আমরা তাদেরকে মেরে ফেলা হলো? বলেন তো আপনারা কি জন্য তাদেরকে মারলেন? আমার একটু বলেন তো, এটা কি যুদ্ধের ময়দান? সাদকে, জুবাইরকে, এর মধ্যে আবার কে সাদপন্থী কে জুবাইরপন্থী, কোত্থেকে এইগুলি আমাদের কাছে এত মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে উঠলো? মানে এটা কি সবাই খেলা? মানুষের প্রাণ কোনো অর্থ বহন করে না? এটা ব্রাজিল, আর্জেন্টিনা, আবহানী, মোহামেডান, বিএনপি, জামাত, আমরা কি প্রতিষ্ঠা করতে চাইলাম? এটা আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে, মানে গতকালই করা উচিত ছিল, তবু এখনো সময় শেষ হয়ে যায় না। এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে আর থাকা উচিত না, এই বিভেদ পালা উচিত না। কারণ দেখেন, জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্প পড়ছিলাম যে আজকে থেকে 3.5 দশক আগে হয়তো, যে দেশ একটা ভৌগোলিক ব্যাপার, 3 প্রজন্ম আগে পরে আমরাই কি বলতে পারবো কোনটা দেশ কোনটা বিদেশ? কিন্তু কিছু জিনিস তো থেকে যাবে, তাই না? এই যে আপনি ইসলামিক আদর্শ বলেন, মানবিক আদর্শ বলেন, এই সময় আমরা মানুষজন কই ছিলাম, সেই জায়গাগুলি তো থেকে যাবে। কি বলবে আমাদেরকে পরবর্তী প্রজন্মের লোকজন? কি উদাহরণ আমরা সৃষ্টি করতেছি? পরবর্তী মানুষ যখন দেখবে এখানে মারামারি করে 4 জন লোক মারা গেছেন, তখন তারা আসলে কি বুঝবে? কি নিয়ে মারামারি হলো এখানে? আপনারা কি নিয়ে ফাইট করতেছেন বলেন তো? জনাব সাদপন্থী এবং জনাব জুবাইরপন্থীরা কি প্রতিষ্ঠিত করতে চাইতেছেন? কতটা প্রিয় হয়েছেন আল্লাহ? কোন ইসলাম প্রতিষ্ঠিত করতেছেন? আমার একটু বুঝান তো, কোন ইসলাম আপনারা প্রতিষ্ঠা করছেন? এবং আমরা যারা এর মধ্যে ফু দিতেছি, এর মধ্যে কে ঠিক কে বেঠিক সেই বিশ্লেষণে বোর্ড বসাইছি, তাদের মধ্যেকার ব্যবধান আরো বাড়ায় তুলতেছি, তারা কি চাইতেছি বলেন তো? এটা কি একটা টেস্ট ম্যাচ? এটা টুর্নামেন্ট চলতেছে? আমরা কি কেউ জিততেছি? এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের জন্য। আমাদের দেখেন সবকিছু তাড়াহুড়া, যেন মাথার ভিতরে রেস চলতেছে, এত তথ্য, এত ঘটনা, এত খবর, দুনিয়া বাই বাই করে ঘুরতেছে, আর আমাদের মগজে ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে, একটা অস্থিরতা ঘুরপাক খাইতে থাকে। কত কিছু করতে হবে, কত কিছু বলতে হবে, কত কিছু লিখতে হবে, কত কেউ ভুল বুঝতেছে, ভুল ভাল বলতেছে, এদের জবাব দিতে হবে। এই অস্থিরতার চোটে কিছুই করা হয় না, নিজেকে যে এত অপরিহার্য মনে হয়, এটা আসলে কেন হয় এরকম? আমরা একটা ঘোরের মধ্যে থাকতে চাই বোধ হয়। কোনো একটা ইস্যু নিয়ে আমি যদি কিছু না বলি, দুনিয়া কি থেমে যাবে? আমারে যদি কেউ ভুল বোঝে, মনে মনে গালি দেয়, কি আসা যায়? আমারে কেন এত রিয়েক্ট করতে লাগে? আমরা